কখনো কি মনে হয়েছে যে কাউকে অনেক ভালোবাসেন কিন্তু মনে হয় যে ছেড়ে চলে যাবে? যে আমি যাকেই ভালোবাসি সেই আমাকে ছেড়ে চলে যায়। কেউই আমাকে বিশ্বাস করে না, ভালোবাসে না। বা কাউকে অনেক ভালোবাসতেন। হঠাৎ করেই মনে হচ্ছে যে তাকে আর ভাল লাগছে না। মাঝে, মাঝে মনে হয় আসলে আমি এমন কেন? আমি কি চাই? তাহলে আজ আপনার জানা উচিত এই আবেগ সংগঠিত মানসিক সমস্যাটি। আজকে আমরা কথা বলবো বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে। ডিএসএম-এ বলা হয় ৯টি ক্রাইটেরিয়ার মধ্যে ৫টি ক্রাইটেরিয়া যদি উপস্থিত থাকে ১ বছরের অধিক, তবে সে ব্যক্তিকে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ব্যক্তি বলা যায়। তাহলে সেই ৯টা সিম্পটমস কি সেগুলো জানতে হবে। প্রথম সিম্পটমস হচ্ছে সবসময় ত্যাগের ভয়। একটি মানুষের মধ্যে সবসময় ত্যাগের ভয় থাকে যে আমি যাকেই ভালোবাসি, যার সাথেই আমি জীবনে থাকি, সেই বুঝি আমাকে ছেড়ে চলে যাবে, আমাকে রিজেক্ট করবে। কল না ধরলে ভয় হয় যে কারো সাথে মনে হয় আবার রিলেটেড আছে। যদি দেরি করে রিপ্লাই করে সন্দেহ হচ্ছে যে মনে হয় আমার থেকে দূরে চলে যাচ্ছে। এই যে একটা ভয় যে আমাকে ছেড়ে সবাই চলে যাবে, এটা কিন্তু সাধারণ না। ২ হচ্ছে অস্থায়ী সম্পর্ক। যার সাথেই রিলেশনশিপে যায়, রিলেশনশিপটা স্থায়ী করতে পারে না। কারণ কিছুদিন সম্পর্কটা ভালো যাওয়ার পরেই মনে হয় যে আমার আর এই ব্যক্তিটাকে ভালো লাগছে না। কিছুদিন মনে হয় যে এই মানুষটার জন্য আমি সব দিয়ে দিব, আমার জীবন দিয়ে দিব। কিন্তু কিছুদিন পরেই মনে হয় একদম সহ্য হচ্ছে না। দেখা যায় অন্য মানুষের কাছে এই মানুষটাকে নিয়েই কথা বলছেন। কিন্তু আপনি নিজেই বুঝতে পারছেন যে ভুল করছেন। কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। ৩. নিজেকে নিয়ে সবসময় দ্বিধার মধ্যে থাকা। যে আমি কি চাই? কখনো মনে হয় যে আমি একটা রিলেশনশিপ কন্টিনিউ করি। আমি রিলেশনশিপটা থাকতে চাই, আমি বিয়ে করব। আবার কিছুক্ষণ পরেই মনে হচ্ছে যে ওকে যদি আমি বিয়ে করি আমার ফিউচারটা ভালো হবে না। আমার চিন্তা ভাবনা করে আগাতে হবে। এখন বিয়ে আমি করব না। আবার তাকেই দোষ দিচ্ছেন যে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না। কিন্তু সিদ্ধান্ত কিন্তু আপনিই নিতে পারছেন না। সবসময় নিজেকে নিয়ে দোটানার মধ্যে আছেন। ৪. আত্মহত্যার চিন্তা। ১ থেকে ২ হলেই মনে হয় এ জীবন শেষ করে দেই। কিছু হলেই মনে হয় যে আত্মহত্যার চেষ্টা করি। সবসময় মাথায় কোনো না কোনোভাবে আত্মহত্যার প্ল্যান, থট এগুলো চলতেই থাকে। কিছু হলেই মনে হয় সব আমার দোষ, আমি আর নিতে পারছি না, এখনই মরে যাব, মরে গেলে সবাই বুঝবে, এরকম সিদ্ধান্ত নেওয়া। মাঝে, মাঝে আত্মহত্যা করতে চায় না কিন্তু সেলফ হার্ম করে। যে নিজেকে হয়তো সেই ব্যথাগুলো কন্ট্রোল করতে পারছে না, অনেকে সেই কারণে করে। অনেকে মানুষকে ভয় দেখানোর জন্য করে। যে এই যে আমি যে আমাকে ক্ষতি করছি, এই কারণে আমাকে মানুষ ছেড়ে যাবে না, আমার জীবনে থাকবে, আমাকে গুরুত্ব দিবে। কথায়, কথায় হাত কাটে। তারপরে কেউ কষ্ট পেলেই মাথায় আঘাত করে দেয়ালের মধ্যে। কেউ দেখা গেছে বারবার সুসাইড অ্যাটেম্প্ট করছে। সবকিছুই কিন্তু করছে তার জীবনে মানুষকে ধরে রাখার জন্য, নিজের প্রায়োরিটি পাওয়ার জন্য। এই সবকিছুই তার যে আবেগের পরিবর্তন। ৪. নিজের সাথে নিজের খুব ধর্ষাত্মকমূলক আচরণ থাকে বা নিজেকে ধ্বংস করে দিবে এমন আচরণ। সে বুঝে যে আমার এই আচরণটা ঠিক না, কিন্তু মনের অজান্তেই করে। অনেকে বলে যে এটা আমার হবি করা, অনেকে বলে আমার ভাল লাগে, আমার এন্টারটেনমেন্ট, কিন্তু তবুও করছে। যেমন অনেক টাকা পয়সা সারাদিন শপিং করছে, যা প্রয়োজন নাই তাও কিনছে। অনেকে গাড়ি ফুল স্পিডে চালাচ্ছে, রেস দিচ্ছে। অনেকে আছে যে সারাদিন পর্ন ভিডিও দেখছে, জানে যে অ্যাক্টিভিটিগুলো করলে নিজের ক্ষতি হবে, তবুও করে যাচ্ছে। এগুলোই ভালো লাগে। ৬. সবসময় আবেগের আপ অ্যান্ড ডাউনের মধ্যে থাকে। কখনোই আবেগ একটা ফ্লোতে কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারে না। তো বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিচ্ছেন, খুব ভালো দিন যাচ্ছে, খুব ভালো সময়, সবাই মিলে হাসাহাসি করছেন। হঠাৎ করে ১ থেকে ২ একটা কথা বলল, সাথে, সাথে রাগ করে সেখান থেকে ধরেন আপনি উঠে চলে গেলেন বা মোবাইল আছাড় দিয়ে ফেলে দিলেন, আমার সাথে আর কথা বলবি না, এখান থেকে যা। সবাই অবাক হয়ে যায় যে কী হলো? এভাবে কেন আচরণ করছে? এই যে একটা আবেগের পরিবর্তন হুট করে, এটা কিন্তু বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার ব্যক্তির স্বাভাবিক ঘটনা। কিন্তু সাধারণ মানুষের কিন্তু এরকম হয় না। ৭. রাগ নিয়ন্ত্রণ করতে না পারা। তারা অনেক বেশি রাগী হয় এবং নরমাল মানুষের চেয়ে রাগে অনেক বেশি রিঅ্যাকশন দেয়।
রাগ যখন উঠে একদম মানে বাড়ি দিয়ে মোবাইল ভেঙে ফেলবে, নিজেকে ক্ষতি করবে, হাত কাটবে, নিজেকে আঘাত করবে, মানুষকে মারধর করবে, রাগ থামানো যায় না। এবং কিছুক্ষণ পরই এমন ঠান্ডা হয়ে যায়, নিজেই কান্নাকাটি করে, এটা আমি কি করলাম? বারবার মাফ চায় এবং বুঝতে পারে আমার এরকম করা ঠিক হয়নি। রাগের কারণে আমার সম্পর্কগুলো আমার থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু তারপরও আবার সেই ঘটনা। নিজের রাগকে নিজে কোনো মতেই কন্ট্রোল করতে পারে না। ৮. শূন্যতা অনুভব। সবসময় তাদের মধ্যে শূন্যতা অনুভব করে। তাদের পাশে তাদের পার্টনার আছে, তাদের ফ্যামিলি আছে, সবাই আছে। তবুও সারাক্ষণ এরকম একটা অনুভব হয় যে আমার সাথে কেউই নেই। আমি একা, কেউই আমাকে মন থেকে ভালোবাসে না। হয়তো শেষ পর্যন্ত আমার সাথে কেউই থাকবে না। আমি যেভাবে চাই সেভাবে করে কেউই আমাকে বোঝে না। কিন্তু আসলে কিন্তু তা না। সবাই পাশে আছে, তবুও তার মধ্যে একটা শূন্যতা কাজ করে। ৯. বিচ্ছিন্নতা ভাব। সাধারণ মানুষ সবাই আশেপাশে যা ভাবে সে তার থেকে একটু বিচ্ছিন্ন ভাবে নিজেকে। সবাই তাকে নিয়ে যদি ভালোভাবে কোনো আলাপ আলোচনা করে, সে ভাবে যে আমাকে মনে হয় দেখতে পারে না। ওই যে আলোচনা করছে মনে হয় আমাকে নিয়ে কোনো গসিপ করতেছে, আমার বিরুদ্ধে কোনো প্ল্যান করতেছে। কোনো একটা ঘটনা ঘটলো তো ভাবে যে এটা তো জানা কথা, আমাকে নিয়ে তো আগের থেকেই দেখতে পারে না, আমাকে নিয়ে তো বলবেই। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তা না। কেউ তাকে নিয়ে ভাবছেও না, খারাপও বলছে না, কিছুই না। তো সে নিজেকে অলওয়েজ সবার থেকে বিচ্ছিন্নভাবে, আলাদাভাবে এবং ভাবে তাকে দেখতে পারে না, আদর করে না, ভালোবাসে না। এই সব কিছু সবসময় তার মাথায় থাকে। নিউরোলজিক্যালি এটা প্রুভেন যে বিপিডি যে পেশেন্টগুলো আছে তাদের ব্রেইনে অ্যামিগডালা অংশটা একটু বেশি সেনসিটিভ। DSM-5 বলা হয় এই ৯টা সিমটমসের মধ্যে ৫টা সিমটমস যদি ১ বছরের অধিক সময় ধরে থাকে তাহলে তার নিজেরই বুঝতে হবে যে সে একজন বিপিডি পেশেন্ট। হার্ভার্ড ইউনিভার্সিটিতে এই বিপিডি পেশেন্টদেরকে নিয়ে একটি স্টাডি করা হয় এবং ব্রেন স্ক্রিনিং করা হয়। দেখা হয় যে ব্রেনের কি পরিবর্তন হচ্ছে। তখন দেখা যায় তাদের ইমোশনাল প্রসেসিংয়ের যে অংশগুলো সেগুলো অনেক বেশি হাইলাইটেড। অর্থাৎ তাদের ইমোশনগুলো অনেক বেশি সেনসিটিভ। যে ছোট ছোট বিষয়ে হয়তো সাধারণ কোনো মানুষ অনেক কম রিয়াকশন দিবে বা কম ফিল করতে পারবে, সেই ছোট ছোট বিষয়গুলো তাদের কাছে অনেক বড়, এর জন্য তাদের রিয়াকশনও অনেক বেশি। বিপিডি যাদের আছে তাদের ভালোবাসা কিন্তু খুবই গভীর এবং তাদের অনুভূতিগুলো খুবই বিশুদ্ধ। কিন্তু তারা ভালো মতোভাবে প্রকাশ করতে না পারায় আচরণের সমস্যা দেখা দেওয়ায় মানুষ তাদেরকে বুঝে না এবং না বোঝার কারণে তারা নিজেরা কষ্ট পায় এবং আরও বেশি এটা গভীরে চলে যায়। তাই সঠিক সময়ে সঠিকভাবে সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে। বিপিডি আপনি কার কাছে সাহায্যের জন্য যাচ্ছেন, কোন সাইকোলজিস্ট দেখাচ্ছেন সেটা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। যার সাথে আপনি কোলাবোরেট করে যে আপনি লাইফ ম্যানেজমেন্টে ট্রাই করছেন, সে কি আপনার সমস্যাগুলো ধরতে পারছে কিনা। কারণ বিপিডি স্টাডি বলে এটা জন্মগত থেকে আসে। পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো জন্মগত থেকে আসে এবং যা জন্মগত থেকে আসে তা কিন্তু সহজে যায় না। কিন্তু তা ম্যানেজ করে লাইফস্টাইল নরমাল রাখা যায়। তাই যখন কোনো সাইকোলজিস্টের কাছে যাবেন লাইফস্টাইল ম্যানেজমেন্টের জন্য, অবশ্যই বেছে নেবেন এমন কাউকে যে বুঝতে পারে যে আপনার সমস্যাগুলো কী এবং আপনাকে নিয়ে কাজ করতে পারে। একটা কথা সবসময় মনে রাখবেন, বিপিটি রুটেড মে বি কজ ফ্রম ইউর পাস্ট, বাট দিস হিলিং ইজ বিল্ড ফ্রম ইউর প্রেজেন্ট। তাহলে অবশ্যই বর্তমানকে গুরুত্ব দিতে হবে। বর্তমানকে যদি ম্যানেজ করতে পারেন, অতীতকে ম্যানেজ করা যাবে। ভালো থাকুন।